আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি। ফেসিবাদী এই সরকার মানুষকে হত্যা করার জন্য এবং বাস গাড়ি অফিস আদালত পোড়ানোর জন্য নিজেরা মানুষ ঠিক করেছে। নিজেরা মানুষ ঠিক করে সেই মানুষদেরকে 4 লক্ষ টাকার চুক্তিতে, শুধু একটা জায়গার চুক্তির রিপোর্ট প্রকাশ হয়েছে, সেই শ্রমিক লীগের নেতার কাছ থেকে 4 লক্ষ টাকার বিনিময়ে যারা আগুন লাগিয়েছে তারা আজকের রিমান্ডে আজকে বলছেন যে শ্রমিক লীগ তাদেরকে 4 লক্ষ টাকা দিয়েছে। এই 4 লক্ষ টাকা দিয়ে শুধু চট্টগ্রামে আগুন লাগানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। লেগুনার চালক সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল রানার তথ্য অনুযায়ী বাইজিৎ থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয় এবং সেই দিদারুল আলম 4 লক্ষ টাকা দেওয়ার কথা বলে 500 টাকা অগ্রিম দিয়ে কাজ শুরু করে। চিন্তা করেন আজকের বাংলাদেশের মিডিয়া কত বড় জঘন্যতা শুরু করেছে। আমি সকালেই বলেছিলাম যে সারা বাংলাদেশে যতগুলো আক্রান্ত হয়েছে, এই যে দেখেন সেতু ভবন, ওবায়দুল কাদেরের ভবন, ওবায়দুল কাদেরের অফিস, এরপরে বিটিভি, আওয়ামী লীগের বিটিভি, আওয়ামী লীগের টিভি, সবগুলো তাদের নিজস্ব যেই যেই জায়গায় লোক আছে, বিশ্বস্ত লোক আছে, সেই জায়গায় তারা নিজেরা পুড়িয়ে আগুন দিয়ে ইন্টারনেট বন্ধ করে আমার ভাইদেরকে হত্যা করে, হত্যার নিউজ যাতে জাতির সামনে না আসে সেই জন্য একটা দালাল চ্যানেল এই সময় টিভিকে সাথে রেখে ভিডিও মেক করে জাতির কাছে প্রকাশ করছে। এখন সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কাছে শুধু এইটাই দেখাচ্ছে যে আমাদের এই 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 জিনিস পুড়েছে। কিন্তু আজকের প্রমাণ হলো যে এই 4 লক্ষ টাকার বিনিময়ে চট্টগ্রামে আগুন দেওয়ার জন্য শ্রমিক লীগের নেতা দিদারুল আলম তিনি টাকা দিয়েছেন লেগুনার সেই চালক সোহেল রানা সহ তাদের টিমকে, এবং তারা সেখানে ধরা খেয়েছে। ইতিমধ্যেই তাদেরকে ধরেছে, তারা এই তথ্যটা দিয়েছে। যদিও তারা ধরা না পড়তো, অথবা কিছু কিছু জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক লোককে গ্রেপ্তার করে, তার মধ্যে 2-1 জন আওয়ামী লীগ ধরা পড়ে, তো সত্যটা বের হয়ে গেলে আর কিছু করার থাকে না, যে কারণে আপনি এই তথ্যটা আপনার কাছে একটু পেলেন। আজকের সমগ্র মিডিয়া এটা এসেছে, কিন্তু আপনার জাতীয় কোনো মিডিয়ায় কি এখানে এসেছে? এইটা কি দেশের কোনো, এই যে সময় নিউজ যারা কি প্রচার করে না। তারা এখন প্রচার করছে ঢাকাতে আপনারা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা নাকি জামাত শিবির হয়ে সংঘবদ্ধ হয়ে বিটিভিতে, সেতু ভবনে, মেট্রো রেলে, এক্সপ্রেসে, পুলিশ বাড়িতে এরকম করে করে জেলখানায় গাড়ি পোড়ানো সহ অনেক কিছু করেছে। কিন্তু বাস্তবিক সত্য কথাটা কি সেটা আপনাকে জানতে হবে। বাস্তবিক সত্য কথা হচ্ছে গণভবনে শেখ হাসিনা এই সকল ইন্টেলিজেন্স গ্রুপকে খবর দিয়েছে, প্রশাসনকে খবর দিয়েছে, আওয়ামী লীগের এই ওবায়দুল কাদের, আরাফাত, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে খবর দিয়েছে, দিয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে যদি তোমরা মানুষের কাছে ভিন্নভাবে উপস্থাপন করতে চাও, প্রথম তো তোমাকে তাদেরকে মারতে হবে। মারার পরে বাঁচবা কেমনে? দেখেন আওয়ামী লীগের কত কুটচাল। প্রথম হচ্ছে মানুষ তো মারতে হবে, মেরে আন্দোলন দমন করবে, এটা তো তাদের স্বভাবজাত চরিত্র। তারা প্রথম মানুষগুলোকে মেরেছে সমগ্র জায়গায় বাছাই বাছাই করে। আপনারা এখন তো ইন্টারনেটে কি বিভৎস চিত্র, কিছু কিছু আমি তো দেখতেই পারি না। এক একটা মানুষকে শুট করছে, মনে হচ্ছে যেন পাক হানাদার বাহিনী আপনার বাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছে আর গুলি করে করে পেটে, বুকে, নাভিতে, মাথায় গুলি করে করে মারছে। তো শেখ হাসিনা জানতো যে এই 500-1000 মানুষ মারতে হবে। তিনি গণভবনে বসে পরিকল্পিতভাবে ওদেরকে বলেছে, তোরা শুধু মানুষকে গুলি করলে শেরবাসীর সবাইকে বলা যায় যে আমাদের উপরে আক্রমণ হচ্ছে, তাই আমরা গুলি করেছি। সেই কারণে দেখেন কত বড় চালাক। সেতু ভবন ওবায়দুল কাদেরের ভবন, ওবায়দুল কাদের ওই অফিসে বসে, ওবায়দুল কাদেরের অফিস নাকি ভাঙচুর করা হয়েছে। আজকে তিনি নিজে বলেছেন যে আমার অফিস নাই, কান্না করছে। সেই ওবায়দুল কাদেরের সেতু ভবন আর বিটিভি হইল সরকারের দালাল জায়গা। সেই জায়গা থেকে তারা আজকের আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে একদিকে গুলি করে মানুষ মেরেছে, অন্যদিকে ওগুলো পুড়িয়েছে। আর আজকের আপনার এই তরুণ সাধারণ শিক্ষার্থীদের উপরে এর চাপ সৃষ্টি করছে, সাথে জামাত, বিএনপি এবং শিবিরকে সংযুক্ত করে দিয়েছে। প্রায় ইতিমধ্যে 3-4 হাজারের মতো নিষ্পাপ শিশুদেরকে
নেতাদেরকে, কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে এখন যুদ্ধ চলছে। কখন বিশ্ববিদ্যালয় খুলবে তার কোনো নিশ্চয়তা নাই, কখন কলেজ খুলবে তার কোনো নিশ্চয়তা নাই, ইন্টারনেটের মোবাইল লাইনে যারা চলে তাদের কোনো নিশ্চয়তা নাই। শুধুমাত্র ওয়াইফাই খুলছে, তাও তাদের খয়রাত লেগেছে। তাই এমার্জেন্সি ট্রানজাকশন সব বন্ধ। এই কঠিন পরিস্থিতিতে আবার এদেশের কিছু মিডিয়া মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের সাথে প্রহসন করছে, প্রতারণা করছে, এবং এই প্রহসন এবং প্রতারণার সরাসরি মদত দিচ্ছে শেখ হাসিনা। আবার তাদেরকে পুরস্কারও দিচ্ছে শেখ হাসিনা। আজকে দাঁত খেলিয়ে খেলিয়ে বলছে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মিডিয়া অত্যন্ত রোল প্লে করেছে। মিডিয়া এই পাষণ্ড সরকারকে টিকিয়ে রেখেছে। মিডিয়া এই বর্বর সরকারকে টিকিয়ে রেখেছে। মিডিয়া এই নিষ্পাপ শিশুদের গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। প্রিয় বন্ধুরা আমার, আপনার দেশের চিত্র আপনাকেই যদি প্রশ্ন করি, যদি আমার দেশ খুব ভালো থাকে তাহলে ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া তারা তাদের ছাত্র, তাদের নাগরিকদেরকে ফেরত নিয়ে গেল কেন? যদি আমার দেশ ভালো থাকে তাহলে কেন সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ? কেন সমস্ত জায়গায় এখনো কারফিউ চলে? কেন এখনো ইন্টারনেট সেবা সবাই পাচ্ছে না? কেন আমার বিদেশি ভাইয়েরা বোনেরা বাবা মায়ের সাথে এক মিনিট কথা বলতে পারছে না? কেন সবকিছু স্লো করে দেওয়া হয়েছে? কত বড় প্রতারক! গত পরশুদিন থেকে মিথ্যাচার করছে জাতির সামনে। আপনি শুনলে অবাক হবেন। একদিকে আইন কি বলে, এটাকে আইনমন্ত্রী বলে সমগ্র শিক্ষার্থীদেরকে চিকিৎসা দেবে, এদেরকে মেরে আবার চিকিৎসা দেবে। আবার অন্যদিকে আইসিটি মন্ত্রী বলে ইন্টারনেট লাইন নেই বিকজ আমরা নাকি আগুন দিয়ে ওই যারা আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। চিন্তা করেন কত বড় মিথ্যুক! নিজেরা বন্ধ করে তারপরে আপনার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। আর এখন প্রমাণ হয়েছে যে 4 লক্ষ টাকা শুধু চট্টগ্রামই কয়েকটি বাস পড়ানোর জন্য এই শ্রমিক লীগের নেতা দিয়েছে। নাম সহ আপনাদেরকে প্রকাশ করে দিলাম। বাংলাদেশের আমি বিশ্বাস করি না একটা জায়গায় কোনো শিক্ষার্থী এই ধরনের বড় বড় কোনো বর্বরচিত জায়গায় কোনো ধরনের আগুন লাগাতে পারে। এটা আমার বিশ্বাস হয় না, হবে না, কোনোদিন হবে না। আরে যেই শিক্ষার্থীর হাতে একটা লাঠি নাই, যেই শিক্ষার্থীর হাতে একটা আপনার কি বলে অস্ত্র নাই, যার হাতে একটা পেট্রোল নাই, কিচ্ছু নাই, বাবা মায়ের কাছ থেকে না বলে পালিয়ে এসেছে শুধু বন্ধুর রক্তের বদলা নেওয়ার জন্য, শুধু রাস্তায় এসেছে একটু আন্দোলন করার জন্য, আর তাকে আপনি এখন উল্টো মেরে দুনিয়া থেকে ভেনিশ করেছেন। আবার তাদের কি বলছেন? তারা আগুন দিচ্ছে। ধান্দাবাজির জায়গা পাও না। সমগ্র বাংলাদেশটা এই ধান্দাবাজদের জায়গা আজকের পরিণত হয়েছে। আজকে আবার বলছে খেল খেলিয়ে যে রেমিটেন্স পাঠাতে হবে, বিদেশি বন্ধুরা বাংলাদেশে তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান। কত বড় দুঃসাহস! আমার বিশ্বাস এই গজব আপনি আমি কেউ শেখ হাসিনাকে চাপিয়ে দেই নাই। এই যে হঠাৎ করে আন্দোলন হবে নিশ্চয়ই এটা আপনিও জানতেন না, বাংলাদেশের কেউ জানতো না। শেখ হাসিনা নিজে নিজের পায়ে কুড়াল মেরে এই আন্দোলনকে সংগঠিত করতে গিয়ে নিজেই চিপার মধ্যে পড়েছে। অতএব আমার বিশ্বাস যেটা এই আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এই জায়গা থেকে শেখ হাসিনা মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই। আল্লাহ হয়তো তাকে মানবতা বিবর্জিত কাজ, মানুষের বিরুদ্ধে কাজ, এরকম মানুষকে খুন করা, এরকম বড় বড় অপরাধের সরাসরি তাকে ডাইরেক্ট হুকুমদাতা হিসেবে পৃথিবীর ইতিহাসে নাম লেখানোর জন্য, তার শাস্তি নিশ্চিতের জন্য এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে। না হয় এই পরিবেশ বাংলাদেশে এখন হওয়ার কোনো যুক্তি ছিল না। কারণ আমরা নির্বাচন বন্ধ করতে পারি নাই। বাংলাদেশে কোনো গত 10-12 বছরে ইফেক্টিভ কোনো আন্দোলন এই সরকার হতে দেয় নাই। মানুষকে মেরেছে, গুলি করেছে, হত্যা করেছে। কিন্তু এই নির্বাচনের মাত্র 6 মাসের মাথায় এই আওয়ামী লীগ তার নিজের পাতা ফাঁদে পড়ে নিজেই আজকের হাবুডুবু খাচ্ছে। আজকের প্রায় আপনারাই কমেন্টস করেন কতজন মানুষ মারা গিয়েছে বলেন আপনারা। পত্রিকার হিসাব অনুযায়ী, প্রথম আলোর রেফারেন্স অনুযায়ী 197 জন মানুষ, তাও সকালবেলার নিউজ। আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে মিনিমাম 1000 মানুষ তো মাস্ট তারা হয় হত্যা করেছে, নয় গুম করেছে, যে কোনো মূল্যে হোক 1000 পরিমাণ মানুষ তারা হত্যা করেছে। এত বর্বরচিত হত্যা করেছে, সেই কারণে ইন্টারনেট বন্ধ করেছে। আপনারা অনেকে মনে করেছিলেন যে ইন্টারনেট মনে হয় ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য করেছে। না, ইন্টারনেট বন্ধ করেছে ছাত্রদেরকে গুলি করার জন্য।
আন্দোলন বন্ধের জন্য নয়, সমগ্র বাংলাদেশে যাতে রাতের অন্ধকারে গুলি করে করে হত্যা করতে পারে সেই কারণে আজকে তারা ইন্টারনেটকে বন্ধ করে দিয়েছে। আমরা মনে করেছি যে আন্দোলন যাতে প্রশমিত না হয়, মোটেও না, যাতে আপনি প্রচার করতে না পারেন, ওদেরকে মারবে, হত্যা করবে, এই সিদ্ধান্ত গণভবনে আরো 2 দিন আগে হয়েছে। যেই দিন আপনার সাইদকে হত্যা করেছে ওই দিন গণভবন থেকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে প্রয়োজনে লক্ষাধিক মানুষকে মারবে, তারপরেও নাকি তার ক্ষমতায় থাকতে হবে। চিন্তা করতে পেরেছেন কত বড় দৃষ্টতা? কারণ ওরা সাইদকে মারার পরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। পৃথিবীর কেউ সহ্য করতে পারেনি যে একটা নিরস্ত্র সন্তান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছে, পুলিশ বিনা উস্কানিতে বিনা কারণে সরাসরি শুট করছে। সাইদ বলেছে আমার বুকে গুলি কর, এই ছিল অপরাধ। সেই সাইদকে গুলি করার পরে আওয়ামী লীগ বুঝে ফেলেছে যে কাজটা খুব একটা ভালো হয় নাই, কঠিন পরিস্থিতি হবে। সারা বাংলাদেশের এই ছাত্ররা তাদের প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে। তখনই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে যদি পিঠ বাঁচাতে হয়, টিকে থাকতে হয়, তাহলে আয়দার তাদেরকে মারতে হবে, না হয় আমাকে মরতে হবে। তখন তার এই সিদ্ধান্ত অনুযায়ী এই দুষ্ট লেসপেন্সারদেরকে নিয়ে, যারা তার দালালি করে, যারা তার তোষামদি করে, যারা মাতৃভূমিকে ভালোবাসে না, ওই ধরনের স্বার্থান্বেষী অফিসারদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই গণহত্যা কোনো স্বাভাবিক গণহত্যা নয়, এই গণহত্যা কোনো ক্রস ফায়ারের গণহত্যা নয়। এই গণহত্যাটি ছিল পরিকল্পিত, প্ল্যান মাফিক করেছে তারা। আজকের বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি তর্কের খাতিরে আপনি ধরেন যে কোনো একটা গাড়িতে কেউ আগুন দিয়েছে, কোনো একটা বাস কেউ পুড়িয়েছে, আপনার কাছে বাসের মূল্য বেশি না মানুষের মূল্য বেশি? আমার ভাইকে যখন কেউ গুলি করবে, হত্যা করবে, তখন কি আমি দাঁড়িয়ে থেকে মিলাদ শরীফ পড়ব, নাকি আমি প্রতিরোধ করব, প্রতিবাদ করব? বাংলাদেশের মানুষ, সমগ্র দেশের জনগণ জুলুম, অত্যাচার, নির্যাতনে নিষ্পেষিত। তারা এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছে, ছাত্ররা তার অধিকারের জন্য লড়াই করেছে। এটা তো তার অপরাধ নয়, এটা তার অপরাধ নয়। কিন্তু এই বর্তমান সময়ের নব্য রাজাকার, নব্য আল বদর, নব্য আল শামস, যারা স্বাধীনতা চায় না, বাংলাদেশের মানুষের মুক্তি চায় না, ভারতের প্রতাত্তা দালালরা আজকের বাংলার স্বাধীনতা সংগ্রামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্যই এই ধরনের মেধাবীদেরকে নিধন করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। প্রিয় বন্ধুরা আমার কতগুলো মেধাবী শিক্ষার্থী জীবনকে ঝরিয়ে দিয়েছে, আমার কতগুলো মেধাবী শিক্ষার্থী তার আজকের পরিচয়কে শেষ করে দিয়েছে। যারা আজকের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো থাকার কথা, তাদেরকে আজকে শেষ করে দিয়েছে। একটা দেশ সব বন্ধ করে একজন মহিলাকে থাকতে হবে, এটা কেমন ক্ষমতা লিপ্স মহিলা আপনারা বলেন? মানে ওনার জন্য ভার্সিটি চলতে পারবে না, গাড়ি ঘোড়া চলতে পারবে না, ট্রেন চলতে পারবে না, সম্পদ নষ্ট করতে হবে, শিক্ষার্থীকে মারতে হবে, সবাইকে শেষ করে দিতে হবে, তারপরে ওই মহিলার ক্ষমতায় থাকতে হবে। এটা কেমন মহিলা? কমেন্টস করেন। কত অভদ্রতা, কত অসভ্যতা, কত মানবতা বিরোধী চিন্তা হলে এই কাজ করতে পারে বলেন? কোনোভাবে আসছে না মাথায়। আমি বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই সমন্বয়ক সবাইকে স্যালুট জানাই। এরা এখনো জীবনের ঝুঁকি নিয়ে, কারো হাত পায়ে ব্যথা, কেউ অর্ধঘুম, কেউ কোনো মতে বেঁচে এসেছে, তারপরেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে প্রত্যেকটি লাশের হিসাব করায় গন্ডায় নেওয়া হবে। ওরাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। ওরা জানে যে যে কোনো মুহূর্তে ওর মৃত্যু হতে পারে, ও জানে যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ওকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এই ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়েও স্বাধীনতার স্বপ্ন বুনছে আমার এই ছাত্র বন্ধুরা। ওদেরকে সেলুট দেওয়া দরকার। আজকের পৈশাচিকতা করে আওয়ামী লীগ খুব একটা শান্তিতে আছে তা কিন্তু না, আওয়ামী লীগ খুব একটা যে ভালো সময় কাটাচ্ছে তা কিন্তু নয়। আওয়ামী লীগের জন্য এটা একটা ওয়ার্নিং, আওয়ামী লীগের জন্য এটা একটা বিশেষ ধাক্কা। হয়তো তার কাছে মনে হতে পারে যে এই ধাক্কায় টিকে গেলাম, কিন্তু এই ধাক্কায় কয় সেকেন্ড টিকবে, কয় ঘন্টা টিকবে, কয় দিন টিকবে, এটা আওয়ামী লীগও জানে না। যেটা বিগত 15 বছর বলতে পারতো যে আগামী 5 বছরে কেউ কিছু করতে পারতে না, কারণ তখন তারা রাজনীতি প্রেডিকশন করতে পেরেছে। কিন্তু আজ সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে মানুষ তৈরি হয়েছে যাদের প্রত্যেকটা আওয়ামী লীগ এখন রাজাকার বলছে, শিবির বলছে, জামাত বলছে, বিএনপি বলছে, বিভিন্ন দলের নামে ডাকছে।
তাতে তো কিচ্ছু আসে যায় না। এই বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ তৈরি হয়েছে যারা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়, যারা ফ্যাসিবাদের হাত থেকে বাংলার জনগণকে রক্ষা করতে চায়, যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়। আর এই যে কতগুলো অসভ্য আওয়ামী রাজাকার গুন্ডা পেজে কিংবা ইউটিউবে অবস্থান করছো, বের হ তোরা। তোরা মানুষ নয়। মানুষ হলে অমানুষের মতো আচরণ করতে পারে না। মানুষ মেরে ক্ষমতা লিপসু এত বড় জঘন্য মহিলা আমি আর জীবনে দেখি নাই, শুনিও নাই। এত জঘন্যতা। অতএব এই জানোয়ারদের রুখে দিতে হবে, এই দুষ্টদের রুখে দিতে হবে, এই অগণতান্ত্রিক অসভ্যদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কত বড় চোরের ঘরের চোর, ডাকাতের ঘরের ডাকাত, শালার ঘরের শালা, টাকা দিয়ে মানুষকে দিয়ে গাড়ি পোড়ায়, আবার বলে ছাত্ররা পুড়িয়েছে। আমি তো ওদের মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখে বিশ্বাস করেন সবার আগে আমি সন্দেহ করেছি যে এই নাটক আওয়ামী লীগ সাজাবে, আওয়ামী লীগ করছে এবং এটা তাদের লেখা স্ক্রিপ্ট। কোনোদিন বিটিভিতে আমার ছাত্র আগুন দিতে পারে না, কোনোদিন এই সকল জায়গায় যায় না ওরা। হয়তো বাসের চাক্কার পাম্প সারছে, হয়তো সাইকেলের চাক্কার পাম্প সারছে, হয়তো রিক্সার চাক্কার পাম্প সারছে। তা আমার ভাইকে হত্যার সময় রিক্সার চাক্কার পাম্প সারা এটা কি বড় অপরাধ? আর তোমরা আগুন দিয়ে দিয়ে বাংলাদেশের সম্পদ ধ্বংস করে ছাত্রদেরকে মেরেছ, আবার তাদের উপরে চাপিয়ে দিচ্ছ। এখন চিপায় পড়ে গেছো। প্রত্যেকটা জিনিসের বিচার করা হবে, প্রত্যেকটা জিনিসের। ইনশাআল্লাহ এই রাজাকারদেরকে বাংলার জমিন থেকে চিরদিনের জন্য মুছে দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এখন যুবক সমাজ তৈরি হয়েছে। তারা এখন বাংলাদেশের জীবনের মূল্যকে শেষ করে দিয়ে হলেও বাংলার মানুষের মুক্তি চায়। অতএব এই নাটকবাজ, এই ধান্দাবাজি, এই ডাকাতি, এই চুরি, এই অসভ্যতা করে ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা লেখেন ইনশাআল্লাহ। এই রাজাকারগুলোকে বের করে দেন, ভারতীয় রাজাকার তাবেদারদেরকে বের করে দিন। ওদের কাছ থেকে বাংলাদেশকে পরিশুদ্ধ করুন, বাংলার মানুষকে মুক্ত করুন। বাংলার মানুষ জেগেছে, জাগবে। আরে অস্ত্র ছাড়া যাদের সাথে কথাই বলা যায় না, সকাল সন্ধ্যা অস্ত্র নিয়ে খেলাধুলা করবে, এটা কি তুমি কোনো যুদ্ধের দেশ পেয়েছ? এটা কি তুমি প্যালেস্টাইন বানাতে চাচ্ছ? এটা কি তুমি কাশ্মীর বানাতে চাচ্ছ? এটা কি তুমি সিরিয়া বানাতে চাও? এ বাংলাদেশ আমার দেওয়া রক্তের বিনিময়ে স্বাধীনতার বাংলাদেশ। এই বাংলাদেশকে তো চোর গুন্ডার হাতে জিম্মি হতে দেওয়া যায় না। অতএব সিদ্ধান্ত এখন আমাদের। এই ফেসিবাদ বিভিন্ন ধরনের চক্রান্ত করে আজকে সকাল থেকে যেটা বলতেছিলাম যে ওদের প্রত্যেকের বক্তব্যে ওরা ফেসে গিয়েছে। ওরা নিজেরাই বক্তব্য দিয়ে এখন ফেসে গিয়েছে। ওরা নিজেরাই ইন্টারনেটের লাইনের তার কেটে তারপরে এখন বলছে যে বাংলাদেশে ইন্টারনেট লাইন দিতে পারতেছি না। বিদেশিদেরকে, রাষ্ট্রদূতদেরকে আজকে ঘুরিয়ে এনেছে। রাষ্ট্রদূতরা নাকি বলছে আমরা তোমাদেরকে সমর্থন করলাম। কত বড় মিথ্যুক, কত বড় জ্বলন্ত মিথ্যুক। রাষ্ট্রপতিরা কি জানে না যে সমগ্র দিন রাত ইন্টারনেট বন্ধ করে মানুষগুলোকে খুন করেছিস? এই মিডিয়াগুলো বয়কট করুন। সমগ্র বাংলাদেশের মানুষকে এদের এই সকল অপতৎপরতা বন্ধ করার জন্য আপনাকে বয়কট করতে হবে। তবে আশার সংবাদ হচ্ছে 1975 সালে বিএনপি জামাত ছিল না বাংলাদেশে। জামাত সংগঠন হিসাবে হয়তো প্রতিষ্ঠিত ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা জামাতের কোনো প্রতিষ্ঠিত হওয়ার কোনো জায়গা ছিল না। বিএনপি তো দলই ছিল না সেই সময়। আপনারা জানেন এই শেখ মুজিবুর রহমান বর্তমানে এই শেখ হাসিনার মতো ভিত্তিহীন সংবাদ প্রচারের অজুহাতে 1975 সালের 16 জুন 4টা পত্রিকা বাদে 340টি পত্র পত্রিকা বন্ধ করেছিল। একটু মিলাই রাখেন, মিলান আজকের সিচুয়েশনের সাথে। 340টি ছোট বড় পত্র পত্রিকা বন্ধ করেছে, আর 4টা পত্রিকা তখন খোলা রেখেছে 1975-এর 16 জুন। কি কি পত্রিকা? অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, দৈনিক বাংলা। ঠিক আজকের মতো এই যে এখন বাংলাদেশের সময় টিভি, ডিবিসি কিংবা এর সাথে আরো দুই একটা, এদের ছাড়া আর কোনো পত্রিকা আর কোনো কিছু তো ছিল না। এই আধুনিক যুগের ইন্টারনেট বন্ধ করে দেওয়া মানে কি সমগ্র বাংলাদেশের মানুষের নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ করে দিয়েছে, এমনকি ফোন টু ফোন কল করা বন্ধ করে দিয়েছে। ঠিক একই কাজ তার বাবাই করেছে 1975-এর 16 জুন। ক্ষমতায় কিন্তু থাকতে পারে নাই। সতর্কতায় আসে, মানুষকে আল্লাহ তাআলা দেয়
যে তুমি সতর্ক হও, কিন্তু অতিরিক্ত দাম্ভিকতা, অতিরিক্ত অহংকার বোধ মানুষকে চিরদিনের জন্য ধ্বংস করে। সেটা আওয়ামী লীগ কোনোদিন তাদের ইতিহাস থেকে শেখে না, শেখে নাই। তারপরে দেখেন 1975 সালের 7ই জুন বাংলাদেশে বাকশাল গঠন করলো, আর পত্রিকা বন্ধ করছে কয় তারিখ? 16ই জুন। 7 জুন তারা মনে করলো বাংলাদেশে আওয়ামী লীগের দলটল সব বিলুপ্ত কইরা, কৃষক শ্রমিক জনতা লীগ কইরা, তারা কি বলে এই বাকশাল কায়েম কইরা, তারপরে সেই বাকশালের নেতৃত্বে মুজিব থাকবে একমাত্র পাওয়ার। এই পাওয়ার পলিটিক্স যখনই করলেন, 7 তারিখে করলেন জুনের, 16 তারিখেই সব বন্ধ করে দিলেন। বাংলাদেশের কৃষক শ্রমিকদেরকে ধোকা দেওয়া হয়েছিল। মুজিব বাহিনী গঠন করে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে, আজকে তো আপনারা এখনো ভাগ্যবান, কি পরিমাণ মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে। তখন তাদেরকে বাম রাজনীতি ট্যাগ লাগিয়ে, এই যে এখন ইনুরা, রাশেদ খান মেননরা রাজনীতি করে, ভিখারির দল, ওদের লজ্জা থাকলে কোনোদিন আওয়ামী লীগের সাথে রাজনীতি করে না। ওদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে দিয়েছে কারা? এই শেখ মুজিবুর রহমান। কাউকে চায় নাই। 1973 সাল পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় ছিল। পাকিস্তানের ব্যালটে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ব্যালট থেকে 75-এর আগে 73 সাল পর্যন্ত আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কেউ জিজ্ঞেস করে না যে রাজাকারের ব্যালটে ভোট হয়েছে, সেই ভোট দিয়া তুমি 73 পর্যন্ত ক্ষমতায় কেমনে থাকলা? খোঁজেন, সার্চ দেন। 73 পর্যন্ত বঙ্গবন্ধু কার ক্ষমতার বলে? যারা ওই পাকিস্তানের আমলে নির্বাচিত হয়েছে তাদের ব্যালট দিয়া তারপরে বাংলাদেশ শাসন করে। হয় এটা? তুমি অন্ততপক্ষে গেজেট প্রকাশ করে নির্বাচন দিতা, কিংবা মানুষের সমর্থন নিয়ে কিছু একটা করতে, কিচ্ছু করে নাই। তারপরে 73-এ এসে যে নির্বাচন করেছে, সেই নির্বাচন ছিল ইতিহাসের সবচাইতে জঘন্য ভয়াল একটি নির্বাচন, যাতে হেলিকপ্টারে করে পর্যন্ত ভোটের বাক্স ছিনিয়ে এনে তারপরে ঢাকায় বসে ডিক্লারেশন করা হয়েছে। আর কি চান? এই হচ্ছে শেখ হাসিনার পূর্বপুরুষের ঐতিহ্য। মানুষ বমি করেছে 74 সালে, ক্ষুধার যন্ত্রণায় ওই বমি উঠিয়ে উঠিয়ে খেয়েছে। আর সেই সময় বঙ্গবন্ধুর 54 পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছে, ঠিক আজকের মতো। যখন বাংলাদেশের মানুষ খেতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, সেই সময় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আওয়ামী লীগ করে কিনা? করে কিনা? সিআরআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম করে কিনা? আজকের যা করছে ঠিক একই উপায়ে সেই সময় আপনার 1974 সালে, 73 সালে, 72 সালে, 75 সালের এই 15ই আগস্ট পর্যন্ত প্রতিটা মুহূর্ত তারা এই একই কর্ম করেছে। যে কারণে বাংলাদেশে একটা জানাজায় পর্যন্ত মানুষ আসে নাই, মিষ্টি বিতরণ করেছে, এবং আওয়ামী লীগই অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের লোকেরা তাকে এইরকম অনাকাঙ্ক্ষিত বর্বরচিত কর্মকাণ্ড করেছে, যেটা আমরা সমর্থন করতে পারি না, আমি করি না। সে যত জঘন্যতম নেতা হোক, তিনি বেঁচে থাকুক, ডিবেট হবে, মেরে ফেলার রাজনীতি আমরা পছন্দ করি না। কিন্তু ওই যে আওয়ামী লীগ জাতে শয়তান, মেরে ফেলা ছাড়া হয় না, সে কারণে তাদের খন্দকার মোস্তাকরা ওই আওয়ামী লীগের মেরে ফেলা রাজনীতি শিখে তারা তাদের নিজের নেতাকে হত্যা করেছে। আর এই খন্দকার মোস্তাক, এই যে এখন যারা আওয়ামী লীগ করে, আহা, এত একটাও খুঁজে পাবেন না। এদের চাইতে তিনি বেশি মুরগি রান্না করে যাইতো বঙ্গবন্ধুর বাসায়। বঙ্গবন্ধুর কোনো আত্মীয় স্বজন মরলে বঙ্গবন্ধুর চাইতে বেশি কান্না করতো সেই মোস্তাক। আর সেই মোস্তাকই খুন করে তারপরে পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হয়। আর এখন যে ভারত দাবেদারি করছে, দালালি করছে বাংলাদেশ নিয়ে, তৎকালীন সময় সর্বপ্রথম এই ভারত বাংলাদেশের কি বলে খন্দকার মোস্তাকের শাসন আমল মেনে নিয়েছে, মেনে নিয়ে সাপোর্ট করেছে। এমনকি ইন্দিরা গান্ধীকে বিদেশে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি বলেছে আমরা বাংলাদেশের জনগণের সাথে আছি, জনগণের সরকারের সাথে আছি। অতএব খন্দকার মোস্তাকের রাজত্ব তারা মেনে নিয়েছে। কি ভাবছেন? সেই লৌহ মানব বাংলাদেশে যার কথায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালিরা চলতো, আমরা উচ্ছ্বাসিত হতাম, আমাদের পূর্বপুরুষরা হতো, সেই মানুষটির দুর্দিনে কেউ পাশে ছিল না। এই একই আকাম তারা করেছিল। তার অনেক ভালো বক্তব্য এখনো প্রচলিত আছে যে পাকিস্তানিরা আমার কাছ থেকে সব নিয়ে গেছে, কিন্তু একটা জিনিস রাইখা গেছে, সেটা হইলো চোরের খনি। এই চোরদেরকে নেয় না, এটা তার একটা দুঃখ ছিল। তিনি অবশ্যই একজন অবিসংবাদিত মহান নেতা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তার এই একগুয়ামি পরিচালনার কারণে বাংলাদেশের যে অচল অবস্থা 1975-এ তৈরি হয়েছিল, আজ শেখ হাসিনা একই কাজ এই মুহূর্তে বাংলাদেশের জন্য।
এই একই কাজ শেখ হাসিনা করছে। আওয়ামী লীগের তো কোনো হিস্ট্রি নাই, আওয়ামী লীগের কোনো গ্রাউন্ড নাই, মুক্তিযুদ্ধে অবদান নাই, পালিয়েছে, ভারতে গিয়ে চায়ের উপরে টেবিলের উপরে চা খেয়েছে, কেউ কেউ জেলে থেকেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে এখন ছাত্ররা যেমন আন্দোলন করছে, আমরা কাউকে চিনতাম না, আমরা নাহিদদেরকে চিনতাম না, এখন হঠাৎ ওরা যেভাবে আবির্ভাব হয়েছে, এই রকম শহীদ জিয়া আবির্ভাব হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে বাংলার মানুষকে স্বাধীন এনে দিয়েছেন। আর সে কারণেই আওয়ামী লীগের সমস্ত পিছনে বাতি জ্বলা শুরু হয়ে গেছে যে গোল তো দিছে জিয়াউর রহমান। এই কারণে বিএনপির উপরে সবকিছুতে খেপা। এই কারণে তারেক রহমান বিদেশে বসে বসে থাকলেও আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে বসে তারেক রহমানকে নিয়ে গালি না দিলে, বিএনপি নিয়ে গালি না দিলে তাদের ঘুম হয় না। কারণ কি? কারণ হচ্ছে সহ্য করতে পারে না। ইতিহাসে ওদের নাম নাই। ইতিহাসের সবচাইতে জঘন্যতম কাজ করেছে এই স্বাধীনতার সময় আওয়ামী লীগের লোকগুলো, আজকে যেভাবে করছে। সেজন্য বলছি প্রিয় সহযোদ্ধা ভাইরা, ভয়ের কিছু নাই। বাংলাদেশে যেই শেখ হাসিনা 15 বছর দাম্ভিকতার সাথে ক্ষমতা চালিয়েছে, সেই শেখ হাসিনা এখন গণভবনে ঘুমাইতে পারে না। সেই শেখ হাসিনাকে এখন 4 লাখ টাকা দিয়ে বস্তির লোক ডেকে, তারপর কি বলে নসিমন করিমনের ড্রাইভারদেরকে ডেকে টাকা দিয়ে বাসে আগুন দেওয়াইয়া তারপরে অপরাজনীতি করতে হয়। আর কি চান? ওদের নাই পায়ের তলায় মাটি নাই। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে পিছনে রেখে তুমি কোনোদিন বাংলাদেশের মানুষের মুক্তি করবা? কিভাবে বিশ্বাস করবে জনগণ? সে কারণে বলছি আমাদের বিজয় আসন্ন। ওরা এইভাবে করে অপপ্রচার চালাবে, আপনাকে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আপনাকে এই অপপ্রচারের বিরুদ্ধে কথা বলতে হবে, আপনাকে আপনার জায়গায় অগ্রসরী ভূমিকা পালন করতে হবে। আরে দেশকে সবার আগে রক্ষা করতে হবে। অতএব দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যে যখন যতটুকু পারেন সে সেইভাবে করবেন, সেই প্রস্তুতি আপনাদের সবাইকে এখন থেকে নিতে হবে। যারা এই দেশের জন্য লড়বেন তারা এই দেশের সত্যিকার আদর্শিক বাংলাদেশের মানুষের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হতে পারবেন। অতএব আমরা আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা যত প্রপাগান্ডা ছড়াচ্ছে, যত জুলুম অত্যাচার করছে, এর সবগুলো পাই পাই করে হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেশের জনগণ বিজয় সূচিত হবে, কোনো চিন্তা করার দরকার নাই। আমি তো আপনাকে ইতিহাস দিয়ে বললাম, এখন পর্যন্ত শেখ হাসিনা বঙ্গবন্ধুর চাইতে জনপ্রিয় কোনো নেতা হয় নাই। বঙ্গবন্ধুর প্রতি জনসমর্থন ছিল শতকরা 100 ভাগের 100 ভাগই আপনি ধরতে পারেন। 71-এর আগ পর্যন্ত ছিল। 71-এর আগ পর্যন্ত এই এত বড় একজন বিশাল মনের বিশাল ব্যক্তিত্বর জনপ্রিয়তা মাত্র 5 বছরে ধস নেমে 0 কোটায় চলে এসেছে কেন? আর শেখ হাসিনা তো কিছুই না, কেউই তো তাকে পছন্দ করে না। একদম ডাইরেক্ট একজন তিনি চরম কি বলবো এটাকে, ফ্যাসিস্টের উপরে যদি কিছু থাকে, ডিক্টেটরশিপ কোন পৃথিবীর এখন এই মুহূর্তে কোনো রাষ্ট্রশাসক নাই যাকে তার সাথে আপনি মিলাইতে পারবেন, নাই। চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। উনি মনে মনে ভাবছে গণভবনে বৈশা পুলিশ প্রোটেকশনে বক্তব্য দিলাম আর সবাই জিন্দাবাদ জিন্দাবাদ দিতে আছে, মনে হয় কি জানি বেটা পুলিশ ছাড়া পারলে একটু রাস্তা দিয়ে 1 মাইল হাঁটতে যাও, দেখো শুধু মানুষের থুথু নিক্ষেপ হলে যতটুকু থুথু জমা হবে তা দিয়ে বড় দিঘি কাটলে দিঘির পানি হয়ে যাবে। এই হচ্ছে মানুষের বাস্তবতা। আওয়ামী লীগের কাউকে এদেশের কোনো জনগণ তাদের হৃদয়ের মণিকোঠায় নেই। এদেশের জনগণ ভয়ে ভীত হয়ে ওদের অস্ত্রবাজি, ওদের ধমকে, ওদের টেন্ডারবাজি, ওদের শত্রুতামির জন্য হয়তো অনেকে চুপ করে বসে আছে, কিন্তু কাউকে পাবেন না। রিক্সাওয়ালা থেকে শুরু করে, দেখেছেন না এবার শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকাতে যখন সুষ্ঠুভাবে আন্দোলন হচ্ছিল, রিক্সাওয়ালা পর্যন্ত শেখ হাসিনাকে গালি দিতে যাচ্ছে। অতএব এই শূন্য অবস্থায় শেখ হাসিনা কতদিন করবেন? আমার এই যুবক তরুণদেরকে যে হত্যা করেছেন এর প্রত্যেকটি জিনিস পাই করে হিসাব করে নেওয়া হবে। আপনার বাবার, আপনার পরিবারের যারা হত্যা করেছে আপনি বিচার করেছেন। যদি সত্যি ওই ব্যক্তিরা জড়িত থেকে থাকে তাদের বিচারের জন্য আপনি যদি করে থাকেন, এটা আপনার হৃদয়ের প্রাপ্তি। তাহলে মনে মনে ভাইবেন না যে বাংলাদেশে যারা এখন পরিবার হারিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা চলে গিয়েছে,
এই শত শত নাগরিকের চোখের পানি বিথা যাবে এটা ভাবেন না। আপনি কি ফেরাউনের চাইতে বড় কিছু হয়েছেন নাকি আরো কিছু হয়েছেন বলেন? অতএব এই পানি বৃথা যাবে না। এই প্রত্যেকটি জায়গা থেকে জনগণ আপনাদেরকে অবশ্যই এর জবাব নিয়ে ছাড়বে এবং বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশে হবে, বাংলাদেশে হবে। আর এই জন্যই আপনার দেয়া পদ্ধতিতে, আরে কত বড় আহাম্মক কারে বলে দেখেন, মানে ওই যে কয় না মানুষ, পানি তো খাইলা কিন্তু কাদা গোলা কইরে খাইলা। যেদিন প্রথম আন্দোলন শুরু হয় 1 তারিখ জুলাই মাসের, তারপরে শেখ হাসিনা চায়না থেকে আসে, আরে পাত্তাই দেয় না, বলে যে ওগুলো কি আসে যায়, শিক্ষার্থীদের আন্দোলন গুরুত্বই নেই। তো এখন খেয়েছিস না, এখন এই জিব্বা দিয়ে চেটে চেটে খেয়েছিস না, লজ্জাও নাই, এগুলা শরমও নাই, বেহায়া। তোরা এখন কোটা মেনেছিস না, এতদিন বলেছিস না যারা কোটা চায় না তারা রাজাকার, তারা দেশ বিরোধী। তো এখন তোর মুক্তিযোদ্ধা কোটা চুষে গেল কেন, শেষ হয়ে গেল কেন? আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 5% মুক্তিযোদ্ধা কোটা আছে, থাকলেও সেটা মুক্তিযোদ্ধারা এটা ব্যবহার হবে না, কারণ 35 বছরের উপরে থাকতে হবে তার ওই সন্তানদের। তো সন্তানরা তো 35-এর উপরে কেউ নাই, অতএব এই কোটাও থাকবে না। তার মানে কি তোরাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিস এখন? হ্যাঁ, আর ওই সময় দাম্ভিকতা দেখিয়ে। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে যে সংগ্রাম শুরু হয়েছে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।